কারোর স্বার্থে এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্ত হলে সেটি সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার সকালে চট্টগ্রামের গণমাধ্যম কর্মীদের কথা বলেন তিনি। এদিকে নয়াপল্টন এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্তে বেশিরভাগ দলের সমর্থন নেই। ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের বাসভবনে স্থানীয় নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় নির্বাচন প্রসঙ্গে গণমাধ্যম কর্মীদের তিনি জানান, কারো স্বার্থ রক্ষায় এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্ত হলে তা নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করবে। কাদের জন্য এই সমস্ত নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে, কাদের জন্য এই সুবিধা সৃষ্টি করা হচ্ছে, এটার লাভবান কারা হচ্ছে? তাহলে কি আগামী নির্বাচনও কি এই যারা আছে তারা কি প্রভাবিত করে তাদের দিকে নিয়ে যাবে, তাদের মতো করে নির্বাচন করবে? এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের উদ্যোগে আনন্দ সমাবেশে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যে সরকার ছিল জনগণ বিচ্ছিন্ন সরকার, যাদের ভোটের কোনো দরকার হতো না, বলেন, এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্তে বেশিরভাগ দলের সমর্থন নেই। ডিসেম্বরেই নির্বাচনের দাবি জানান তিনি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিত করুন, কারণ ডিসেম্বরে শীতকাল থাকে, মানুষ অবলীলায় নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং এই সময় সমস্ত পরীক্ষা শেষ হয়ে যায়, একটা স্বস্তি থাকে। সুতরাং এটাই হচ্ছে উপযুক্ত সময়, এই সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন। এটা যদি করতে পারেন জনসমর্থিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো দিকে ঝুঁকে পড়ে না, কোনো দিকে হেরে পড়ে না, সেইটা প্রমাণ হবে। সরকারের গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা প্রমাণে সম্মিলিত মতের প্রাধান্য দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। আপনাদেরকে বলবে অমুক দলের সমর্থক ছিলেন। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গভীর রাতে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রোববার রাত 1টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ তার দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, দেশে অবতরণের সময় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কোনো বিশেষ নিরাপত্তা নেননি। সাধারণ যাত্রীদের মতোই হুইল চেয়ারে করে প্রবেশ করেন তিনি। রাত 2:30টার দিকে তিনি বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বেরিয়ে যান। চলে অভ্যুত্থানের সময় গুলির ঘটনায় তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে। গত 8 মে গভীর রাতে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। তার দেশ থেকে ব্যাপক ক্ষোভ তৈরি হয় ছাত্র জনতার মাঝে। বিভিন্ন স্থানে হয় বিক্ষোভ কর্মসূচি। দায়িত্ব অবহেলার অভিযোগে 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়। লন্ডনের উদ্দেশ্যে 4 দিনের সফরে আজ ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টার এটিই প্রথম ইউরোপ সফর। সরকারি সফরে 11ই জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমারের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন অধ্যাপক ইউনূস। পরদিন রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করবেন তিনি। যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিকে প্রধান উপদেষ্টা সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। 12 জুন সেন্ট জেমস প্রাসাদে রাজার হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাড়ছে করোনা সংক্রমণ, তাই ঈদ যাত্রায় ট্রেনে ফেরা যাত্রীদের মাস্ক পরার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা। এদিকে করোনা সতর্কতায় বেনাপোল সহ সব স্থলবন্দরে শুরু হয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা। ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুর থেকে ট্রেনে ঢাকা ছেড়েছে অনেকেই। তারপরও সোমবার থেকে শুরু হচ্ছে ফিরতি যাত্রা। এরই মধ্যে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এ পরিস্থিতিতে সতর্ক করা হয়েছে ট্রেন যাত্রীদের। সবাইকে মাস্ক পরার অনুরোধ জানানো হয়েছে, কিন্তু তথ্যটি এখনও যাত্রী ও রেলকর্মীদের কাছে পৌঁছায়নি। আপনার কোভিড ভাইরাস যখন হয়েছিল তখন থেকে এখন পর্যন্ত এগুলো চলমানে আছে। এগুলো আমরা সবসময় আমরা খেয়াল করি এবং জনগণকে এই বিষয়গুলোকে সচেতন থাকার জন্য আমরা সবসময় বলি। একদিন পরে আমরা যাইতেছি, এত পরিমাণ জ্যাম আর আনন্দ তো বড় বিষয় না, নিজের জীবনটা হলো অনেক বড় বিষয়।
আর এত রিস্ক নিয়ে যাওয়া অনেক দুর্ঘটনা হয়। একটু ঘুরতে আসলাম, রমনা পার্ক ঘুরলাম, এখন আবার চলে যাব। কোনো চিঠিও পাননি বলে জানান কমলাপুর রেল স্টেশন ম্যানেজার। এই নির্দেশনা আমি টিভি স্ক্রলিং এ দেখতে পাচ্ছি যে রেলপথ মন্ত্রণালয় থেকে যে মাস্ক ব্যবহার করার জন্য বলা হয়েছে, এই সংক্রান্ত চিঠিপত্র আমরা এখনো পাইনি। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন চিকিৎসকেরা। যেটা আমরা আগেও জানতাম কোভিডের সময় স্বাস্থ্যবিধি মেনে চলা, যেমন বাইরে বের হলে মাস্কটা পরিধান করা এবং সাবান দিয়ে 20 সেকেন্ড ভালো মতো হাতটা ধৌত করা, এই জিনিসগুলো আসলে আবার চালু করতে হবে। এদিকে করোনা সংক্রমণ বেড়েছে প্রতিবেশী দেশ ভারতেও, সেজন্য সতর্কতা জারি করা হয়েছে বেনাপোল স্থলবন্দরে। জ্বর আছে কিনা তার জন্য আমার এখানে চেক করলো। বিশেষজ্ঞরা বলছেন উদ্বেগের কিছু না থাকলেও সতর্ক হতে হবে সবাইকে। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে করোনায় একদিনে 6 জনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছে 378 জন। রোববার এ তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা মারা যাওয়াদের মধ্যে 3 জন কেরালার বাসিন্দা, কর্ণাটকের 2 জন এবং তামিলনাড়ুর 1 জন। এ নিয়ে ভারতে এবছর করোনায় মৃত্যু বেড়ে দাঁড়ালো 65 জনে। এছাড়া কোভিড রোগীর সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে 6133 জনে। 2 সপ্তাহ আগে এর সংখ্যা ছিল মাত্র 257 জন। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে কেরালায়, এরপরেই রয়েছে গুজরাট, পশ্চিমবঙ্গ ও দিল্লি। বরগুনায় বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চিকিৎসাধীন অবস্থায় এবছর মারা গেছে 2 জন ডেঙ্গু রোগী। এছাড়া অন্য জেলার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো রোগীদের মধ্যে মারা গেছেন আরও 6 জন। চিকিৎসক সংকটের কারণে সেবা দিতে হিমশিম সদর হাসপাতাল কর্তৃপক্ষ। পর্যাপ্ত ওষুধ না থাকার কথাও জানিয়েছেন জেলা সিভিল সার্জন। 1 জানুয়ারি থেকে 3 জুন পর্যন্ত বরগুনায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 1147 জন। রোগীদের অভিযোগ, হাসপাতাল থেকে দেয়া হচ্ছে প্রতিদিন 4টি প্যারাসিটামল ট্যাবলেট। স্যালাইন সহ বাকি সব ওষুধ কিনতে হচ্ছে বিভিন্ন ফার্মেসি থেকে। এছাড়া পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। স্যালাইন তো কিনে বাজ এই আন্যা হেইপর করে হেরা না পাতে এখানে, আর আমাগল কয় আমরা হেইডা কি কিনে আন্যা করাই। আর এই জায়গায় বেশ সবই ধরেন বাইরে থেকে কিনে আনতে হয়, সরকারি কিছু পাইতেছি না। এদিকে মশা নিধন কার্যক্রম শুধু শহরের মধ্যেই সীমাবদ্ধ, তাই প্রান্তিক মানুষকে সচেতন করতে মাইকিং ও সভা সেমিনার করার দাবি স্থানীয়দের। বরগুনা জেলাতে দেখা যায় শুধুমাত্র এই পৌরসভার মধ্যেই শুধু এই প্রচারটা হয়, কিন্তু প্রান্তিক অঞ্চলে এই জায়গাগুলোতে কোনোভাবেই প্রচার আমরা দেখি নাই। গ্রাম অঞ্চলে স্কুলে, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, মাদ্রাসায় সবখানে যদি আমরা ক্যাম্পিং করতে পারি, আমি মনে করি তাহলে এই ডেঙ্গু নিরোধন সম্ভব। বরগুনা জেনারেল হাসপাতালে 54 জন চিকিৎসকের পদ থাকলেও আছে 18 জন। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধ নেই বলে জানিয়েছেন সিভিল সার্জন। আমাদের আক্রান্ত রোগীর ক্ষেত্রে সাধারণত শিরায় প্রয়োগকৃত যে স্যালাইন সেটা দরকার পড়ে, সেগুলোর যথেষ্টই সংকট আছে। আমরা এটাকে এখনো অ্যারেঞ্জ করতে পারছি, আমাদের সংকট কাটিয়ে উঠতে পারছি। আশা করছি এটা দিয়ে মোকাবেলা করা সম্ভব হবে। বরগুনাকে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের জেলা ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।